রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের পর একই রকম কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তাহলে রাজনীতি কাদের হাতে? আর রাজনীতি যদি অন্যদের হাতে থাকে তাহলে রাজনীতিবিদরা কি করছেন? এদিকে বর্তমানে আলোচনা সমালোচনা হচ্ছে চাকরিজীবী লীগের মতো নানান রকম শত শত আওয়ামী নামধারী ভুইফোর সংগঠন নিয়ে, যাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোকান বলে আখ্যায়িত করছেন। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের পরিমণ্ডলে এমন ভুইফোর সংগঠন বা দোকান গড়ে ওঠে কেন? এর দায় বা দায়িত্ব কি রাজনীতিকে এড়াতে পারেন? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, এবং যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকে রাজকাহনে। আমি যেটি শিরোনাম ঠিক করেছি, এখন সবাই আওয়ামী লীগে ভিড়তে চায় কেন? মাননীয় মন্ত্রী, আপনার কাছে এই প্রশ্নটি দিয়ে শুরু করি যে সবাই আওয়ামী লীগে ভিড়তে চায় কেন? আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নামধারী সংগঠন ভুইফোর বা দোকান খুলে বসলে কি সুবিধা পাওয়া যায় যেটি সাধারণভাবে পাওয়া যায় না? আওয়ামী লীগ বা কি ক্ষমতা পাওয়া যায় যেটি সাধারণভাবে পাওয়া যায় না? এটি একটি, সাথে সাথে এটিও জানতে চাই যে এবং আওয়ামী লীগও এদের কাছ থেকে কি সুবিধা পায়, বা আওয়ামী লীগের নেতারা এদের কাছ থেকে কি সুবিধা পায় যার কারণে দিনের পর দিন বা বছরের পর বছর ধরে শুনে আসছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে এবং আহমদ আজম খান সহ ডিবিসি টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদেরকে। খুবই উল্লেখযোগ্য একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমি ডিবিসি টেলিভিশনকে বিশেষ করে ধন্যবাদ জানাবো। আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা, সেটাই হচ্ছে রাজনীতি। নীতির রাজা মানে শ্রেষ্ঠতম যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সেটা যারা লালন করেন, ধারণ করেন, চর্চা করেন, সেটাকে রাজনীতি। এবং আমাদের জাতির পিতা মহান বঙ্গবন্ধুর ভাষায় রাজনীতি হচ্ছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে নিজেকে আত্মোৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনিও বারবার বলেন যে রাজনীতি মানে কিন্তু নিজের বিত্ত বৈভব, সুখ, শান্তি, প্রাচুর্য, এটা না। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে নিজে কতটা অবদান রাখতে পারলাম, সেটাই হচ্ছে রাজনীতি। এখন আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এবং ত্যাগের জায়গাটাও যদি আসি, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করছে এই দেশের জন্য, এই ত্যাগ স্বীকার বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কেউ করেন নাই। আবার পাশাপাশি যদি আসি, একটু অপ্রিয় সত্য কথা বলতে হয় যে রাজনীতিতে ত্যাগ স্বীকারের যে জায়গাটা, সেই জায়গাটাও আওয়ামী লীগ নামক সংগঠনের ব্যানারে থেকে যেটা করা হয়েছে, এইটাও কিন্তু অতীতে কেউ করেনি। আওয়ামী লীগের একেবারে বিগিনিং থেকে শুরু করে আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুকে জীবন উৎসর্গ করতে হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের শীর্ষস্থানীয়রা, মাঠ পর্যায়ের নেতা কর্মীরা নানাভাবে কিন্তু জীবনে অবদান রেখেছেন। অনেকে চেয়ারম্যান মেম্বার হতে চান না, উপজেলা চেয়ারম্যান হতে চান না, কিন্তু প্রাণ ভরে আওয়ামী লীগ করেন। জয় বাংলা স্লোগান দেওয়ার ভিতর থেকে একটা বিশাল তৃপ্তি খুঁজে পান। সেই জায়গায় দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা নাম পরিবর্তন করে অথবা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা, সবাই যে আওয়ামী লীগের পদ পদবি পাচ্ছেন তা না, নিজে একটা দোকান খুলে বসেন, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলছেন, বা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ বড় দল। আওয়ামী লীগ কিন্তু মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন না, ক্লাসিক্যাল পলিটিক্যাল অর্গানাইজেশন না, যে একেবারে সাথী, সমর্থক, কর্মী যাচাই বাছাই করে। একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন হওয়ার কারণে বিভিন্ন লোক কিন্তু আওয়ামী লীগে যোগদান করে। এভাবে যোগদান করার ক্ষেত্রে কিন্তু দলের বিধিনিষেধ আছে যে যারা আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাস করে না অথবা সুবিধা লোটার জন্য আসতে চায়, তাদেরকে কোনোভাবে আওয়ামী লীগে নেওয়া যাবে না। তারপরেও কিন্তু অনাকাঙ্ক্ষিত হলেও সত্য, নানাভাবে কিন্তু নানা জায়গায় অনেক লোক প্রবেশ করে যাচ্ছে। তাদের টার্গেট কিন্তু আওয়ামী লীগ করে না, তাদের টার্গেট বঙ্গবন্ধুর দল করে না, তাদের টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্যে সাহায্য করে না। তারা কিভাবে হালুয়া রুটি লুট করতে পারে, তাদের দুর্নীতি, তাদের কুকর্ম, তাদের অপকর্ম, এগুলোকে কিভাবে শেল্টারে রাখা যায়, সেজন্যই সবসময় ক্ষমতাসীন দল। তার মানে কি এই যে এই আওয়ামী লীগে অনুপ্রবেশ করলে হালুয়া রুটির ভাগ পাওয়া যায় এবং শেল্টারটা পাওয়া যায়? তাছাড়া এত শত সংগঠন, ভুইফোর সংগঠন বা আপনারা যাদেরকে কাওয়া হাইব্রিড অনুপ্রবেশকারী ইত্যাদি বলেই থাকেন, তারা ঢুকে কেন? মানে এই হালুয়া রুটির ভাগ তার মানে পাওয়া যায়?
না, আলু রুটির ভাগ কিন্তু পার্টির থেকে দেওয়া লাগে না। ধরেন গ্রামে একটা খাস জায়গা আছে, এই খাস জায়গাটা যখন দখল করার নামে নামের সঙ্গে একটা লিগ যুক্ত করে অথবা অমুক নেতার পাশে একটা ছবি দিয়ে ওখানে একটা সাইনবোর্ড টানানো হয়, তখন কিন্তু সঙ্গত কারণে ওই খাস জায়গাটা দখল করা তার জন্য ইজি হয়, একটা ইজারার জায়গা দখল করা তার জন্য ইজি হয়, একটা ঠিকাদারি কেন বাণিজ্য কেন করতে আসলে গিয়ে। ইজি হয়? সঙ্গত কারণটা কি? প্রশাসন আছে এলাকায়, প্রশাসন কেন মানে এই বিষয়গুলোকে দেখে না যে দখল করে নিচ্ছে কেউ, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক আর যে কোনো কিছু হোক না কেন, কেন প্রশাসন তাকে ফেভার না করবে না, যদি আওয়ামী লীগ হয়? প্রশাসন দেখে। দেখুন, প্রশাসন যে দেখে না তারা, প্রশাসন দেখে। কিন্তু বাংলাদেশের যে কিলোমিটার এরিয়ার বাংলাদেশটা, সেই বাংলাদেশের প্রতিটি কণায় কণায় সবখানি কিন্তু প্রশাসনের সবকিছু দায়িত্ব পালন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এবং কখনো কখনো কিন্তু প্রশাসনকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই বাস্তবতার কথাটা আমার জায়গায় থেকে আমি নির্দ্বিধায় বলবো, এরকম কিছু সিনারিও কিন্তু আমরা দৃশ্যমান অবস্থায় দেখি। কখনো নেতা তার দল ভারী করার জন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের দলে ভিড়িয়ে তার মহড়া বড় আকারে দেখাতে পারেন। অবৈধ পয়সার মালিককে কখনো তুই আমার পাশে থাক, তুই 300 মোটর সাইকেল নিয়ে আমার সঙ্গে মিছিল কর, এটা ক্ষমতায় যারা থাকে তাদের পাশে এরকম কিছু লোক কিন্তু জোটে। এই জায়গায় যদি ওই যে বিগিনিং এ যে কথাটা বললাম, যে নীতির রাজাকে যদি লালন করতাম, বঙ্গবন্ধুর কনসেপ্টে রাজনীতিতে বিশ্বাস করতাম, শেখ হাসিনার কনসেপ্টে রাজনীতিতে বিশ্বাস করি, তাহলে এই ব্যক্তিরা কোনোভাবেই কিন্তু কোনো জায়গায় আসতে পারার কথা নয়। জি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে পরবর্তীতে জানবো যে এই যে যারা এদেরকে ঢুকতে দেয় বা অনুপ্রবেশটা করিয়ে আনে বা ভুইফোর সংগঠনের বড় বড় ব্যানারে যোগদান করেন আপনাদের দলের বড় বড় নেতারা, তারা যে তাদেরকে মানে এই সুযোগটা করে দিচ্ছেন দোকানটা খুলে বসার জন্য, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নাই? অপকর্ম করলে শুধু তাকে এক দুইজন অনুপ্রবেশকারীকে বের করে দিয়েই সেটিকে যৌক্তিক একটা আচরণ? মাননীয় মন্ত্রী, পরবর্তীতে আপনার কাছে আসবো আমি। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে শিরোনাম, সবাই এখন আওয়ামী লীগে ফিরতে চায় কেন? এবং যখন যেই দল ক্ষমতায় থাকে, যখন আপনাদের দল বিএনপি ক্ষমতায় ছিল, তখনও এত রমরমানা দেখলেও একটা রমরমা অবস্থা আমরা দেখেছি। ভুইফোর সংগঠন, অনেক ভুইফোর সংগঠন তখন আপনাদের আশেপাশে ঘুরেছে, কেন? আপনাকে ধন্যবাদ জনাব সমর রেজাউল করিম এবং কাজী ফিরোজ রশিদকেও অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই আওয়ামী লীগে গেলে লুটপাটের সুযোগ আছে, এই কারণেই কিন্তু এই নানা জনের দোকান খুলে বসেছে এবং সেই দোকানগুলো কিন্তু রমরমা ভাবে চলছেও। এই যে সমর রেজাউল করিম একটু আগে বললেন যে আওয়ামী লীগ ত্যাগ স্বীকার করে, দেখুন স্বাধীনতার পরে ক্ষমতায় আসার পরে 8 কোটি কম্বল এসেছিল, 7 কোটি মানুষ। বঙ্গবন্ধু বলছিলেন যে আমার কম্বলটা কোথায় গেল? দুর্নীতি এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে বঙ্গবন্ধু বলতে বাধ্য হয়েছিলেন যে সকলে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো এই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের যত শাসনামল, আপনার 96 থেকে 2001-এর শাসনামল দেখেন, এসেই মানে ওই আপনার যে কি বলে এটাকে, প্রথম যে আঘাতটা করা হয়েছিল শেয়ার বাজারে, সেই শেয়ার বাজারের আঘাতটা পরবর্তী সময়েও এই সরকারের আগের যে সরকার, এই সরকারেরই আগের টার্মে আবারও সেই একই আঘাতটাও করা হয়েছে। অর্থাৎ 96, 2001-এও আমরা সেই লুটপাট দেখেছি আওয়ামী লীগের। আর এই সময়ে দেখলাম শেয়ার বাজার লুট, দেখলাম আপনার ব্যাংক লুট, আর এই করোনাকালীন সময়ে দেখলাম যে আপনার করোনার টেস্টে দুর্নীতি, করোনার জিনিসপত্র কিনতে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, ভ্যাকসিন কিনতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। কাজেই চাটুকাররা দেখছে যে যদি আওয়ামী লীগের দোকানটা খুলি তাহলে দুর্নীতি আরো সুবিধে হয়। এই সুবিধের জন্যই চাটুকারেরা এখন আওয়ামী লীগে ভিড়তে চায়, অন্য কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস আপনি যেটা ভিড়তে চেয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই প্রশ্নটি একটু আপনার কাছে করতে চাই যে একই কারণে কি বিএনপিতেও ভিড়তে চেয়েছে কিনা? ভুইফোট সংগঠনের রমরমা তখন হয়েছে কিনা? যেই দোষগুলো আওয়ামী লীগের ঘাড়ে আপনি দিচ্ছেন, যেই দোষে দুষ্ট করছেন আওয়ামী লীগকে, সেই একই দোষে বিএনপি কি তার দায় এড়াতে পারে? রেকর্ড তো তা বলে না। আহমেদ আজম খান, দেখুন, আজ থেকে 15 বছর আগে বিএনপি ক্ষমতায় এসেছিল, আপনি পাতা উল্টিয়ে দেখেন যে
এরকম দুর্নীতির কোন রেকর্ড আপনি পান কিনা? দুর্নীতিতে বিএনপির আমলে হয় নাই তা বলবো না, কারণ দুর্নীতি বিশ্বজুড়াই আছে, কিন্তু সেটা অনেক জায়গায় নিয়ন্ত্রিত, অনেক জায়গায় একেবারে লুটপাটের তন্ত্র। এখন যেভাবে লুটপাট হচ্ছে, বিএনপির আমলে সেরকম ছিল কিনা আপনি পাতা উল্টিয়ে দেখেন, সেটা হয়তো দেখবেন না, আমি সেটা বলতে পারি। আর যে কথাটা তুফাইল আহমেদ বলেছেন যে এখন আর রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি বলেছেন যে এখনকার সংসদে 70% ব্যবসায়ী। দেখুন, এখন সরকার চালায় আমলারা, প্রত্যেকটা জায়গায় করোনা সহ এই আপৎকালীন সময়ে আমলাদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো মন্ত্রীকে দেওয়া হয় নাই, কোনো সংসদ সদস্যকে দেওয়া হয় নাই। আপনার এখন পৌরসভাগুলোতে সিইও করা হচ্ছে একজন করে আমলাকে। এভাবে সমস্ত জায়গায় রাজনীতিবিদরা এখন মানে চলে যাচ্ছে বিশ্রামাগারে, ছুটিতে। রাজনীতি নেই দেশে, যেহেতু দেশে রাজনীতি নেই, রাজনীতিবিদদের কাজ নেই, সেই হেতু জবাবদিহিতা নেই, সেই হেতু বাংলাদেশের সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে, সেই হেতু নির্বাচনের কোনো স্বচ্ছতা নেই। মানে রাজনীতিবিদরা তাহলে কি করছেন, আপনারা কি করছেন, এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই। এবং পাতা উল্টে আপনি দেখতে বলছিলেন যে এরকম দুর্নীতি পাওয়া যাবে না, এরকম দুর্নীতি না পেলে গেলেও যদি অন্যরকম দুর্নীতি পাওয়া যায়, যদি হাওয়া ভবনের মতো দুর্নীতি পাওয়া যায়, খাম্বার দুর্নীতি পাওয়া যায়, সেগুলো তো দুর্নীতি নাকি? আপনার কাছে এই প্রশ্নগুলো নিয়ে আমি পরের অংশে আসি। আমি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনিও বলে থাকেন যে মানে সবাই এখন আওয়ামী লীগ হতে চায়, বা সবাই এখন আওয়ামী লীগ, এরকম কথা আপনি বহুবার বলেছেন, সংসদের বাইরে আমার অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছেন। কেন আওয়ামী লীগ সবাই হতে চায়, আপনার ব্যাখ্যাটা জানবো। এবং এর জন্য আপনি আওয়ামী লীগের নেতা, মানে আওয়ামী লীগকে এবং রাজনীতিবিদদের কেমন দায় দেবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তাদের বক্তব্য আমি শুনেছি, খুব ভালো বক্তা দুইজনেই, দুই দলের। আপনার আজকে টপিকটা ভালো, সবাই এখন আওয়ামী লীগে ফিরতে চায় কেন? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে এই সব থেকে বড় দল, এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সমরেজা যেটা বলেছেন, সম্ভবত আওয়ামী লীগের ত্যাগ তিতিক্ষা, তাদের জীবনদান, তাদের জেল জুলুম, আন্দোলন সংগ্রাম সব থেকে বেশি হবে। অন্য দলগুলো জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে, বিশেষ করে 75-এর বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে বিএনপির জন্ম হয়েছে, তারও অনেক পরে বিএনপিকে জাতীয় পার্টির জন্ম হয়েছে। এইভাবে আর কিছু আমাদের খানদানি দল আগেই ছিল, মুসলিম লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, তারা সবসময় ছিল দেশে। যে দলগুলো দেশ চালিয়েছে, আমরা তিনজনই কিন্তু সেই দলে আছে। আমার আজম সাহেবের দল দেশ চালিয়েছে, আমরাও চালিয়েছি, সমরেজা সাহেবরা এখন চালাচ্ছেন। যখন যারা দলে থাকে, আসলে সেই দলের লোক বৃত্তি বেশি চায়। আসলে যে জমিতে খুব ভালো ফসল হয়, সেই জমিতে কিন্তু আগাছা বেশি হয়, ওইটা সময় মতো নিড়ানি দিতে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কয় নিড়ানি, আর অন্য জায়গায় বলে যে বেছে ফেলাইতে হয়। বাসা আগাছা কিন্তু আপনি কেমনে বুঝবেন? একই রকম ধানের চেহারাটা এবং যেটা আগাছা একই রকম চেহারা। এইটা আমি আপনি চিনতে পারবো না, যারা ভালো কৃষক তারা চেনে যে সব থেকে ভালো স্বাস্থ্যটা ওই ধানের মধ্যে, ওইটিকে ওর ফালাই দেয়। আমি জিজ্ঞেস করছি জমি আইলে দাঁড়িয়ে, এইটাকে আপনি সরাচ্ছেন কেন? এইটা হচ্ছে আগাছা। এই যে ভালো স্বাস্থ্য দেখতেছেন, ও হলো আগাছা, ও সব আমার ফসল নষ্ট করে দেবে, ওরে সরাইতে থাকে। এই জন্য একই রকম, কিন্তু একইভাবে দুইটা বেড়ে ওঠে। এই জন্য মাঝে মাঝে নিড়ানি দিতে হয়। আওয়ামী লীগ দীর্ঘদিন নিড়ানি দেয় না, তারা আজকে দীর্ঘ এই 15 বছর টানা ক্ষমতা থাকার ফলে নিড়ানির অভাব হয়েছে। একটা দুই, আমি খুব স্পষ্ট বলতে চাই, দলের পদ পদবি কেনা বেচা, এটা একটা সাংঘাতিক ব্যাপার। সমরেজা সাহেব যেটা ইনডিরেক্টলি বলেছেন যে ক্ষমতা আসলে আত্মীয় স্বজন, শালা সম্বন্ধে জ্ঞাতি গোষ্ঠী সব ঢুকিয়ে দেবে দলে, এবং
পয়সা করে বিনিময়ে দলে লোক ঢুকাইতে হবে, এইটা সব দলেরই আছে। অর্থ বাণিজ্য ছাড়া কোনো দলের পদ পদবি পাওয়া যায় না। এই জন্য আমরা সবাই দায়ী। আমি একজন আওয়ামী লীগে বলবো, আওয়ামী লীগ আমাকে বলবে, আমি বিএনপি কে বলবো, সবাই দায়ী। এখানে হলো প্রথম হলো দলে পদ পদবি পাইতে হলে প্রথম হলো ভালো নেতা হইতে হবে, তারা তো একরকম পাইয়েই যায়। আর এরপরে যাদের পাইতে হয় তাদের টাকা দিয়ে পেতে হয়। এই যে নিচের দিকে কি পরিমাণ যে পদ বাণিজ্য হচ্ছে, ছোট একটা পদ, একটা ফটো তোলার জন্য 10,000 পাউন্ড খরচ করছে, এরকম লোক আমার সামনে আছে। আমি বলে দিতে পারি যে একটা ফটো তুলতে গেছে লন্ডনে, যে ঘোরাঘুরি করছে 15 দিন 1 মাস, তারপরে তারিক জিয়া সাহেব যেহেতু বিএনপির মানে যুগ্ম চেয়ারপারসন বা এখন উনি সব দেখাশোনা করেন, তার সাথে একটা ফটো দরকার, এই ফটোটা খুব মূল্যবান হবে এক সময়। সেই কারণে 10,000 পাউন্ড তার খরচ। 10,000 পাউন্ড বুঝেন, 12 লক্ষ টাকা। সেই লোক কিন্তু আমার সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়। সেই ফটো নিয়ে আসছে, 4-5টা পোজ দিয়ে ফটো আনিয়ে দেখাইছে। তাহলে তোমার লাভ তো ভাই ফটোতে একদিন দেবে, এটা আপনি বুঝবেন না। আমি ব্যবসা করি, আপনি রাজনীতি করেন, এইটা আমি সেই দিন দেখাবো কি লাভ আমার হয়। যাই হোক, এই রকমের আমাদের রাজনীতি চলে গেছে এইখানে। আমরা আজকে যদি বলি যে বঙ্গবন্ধু সারা জীবন জেল, জুলুম, অন্যায়, অত্যাচার বিরুদ্ধে সংগ্রাম করছেন, লড়াই করছে একা। তখন বঙ্গবন্ধু দলে যারা ছিল তারাও অনেক সময় বলতো যে কি দরকার ছিল শেখ মুজিবের এত কাজ করা। যখন 6 দফা দিছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি 6 দফায় গ্রহণ করে নাই, ছাত্রলীগ গ্রহণ করেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া 6 দফাকে প্রচার করেছি। এরপর যখন আগরতলা শরৎ বাংলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, পুরনো পল্টন অফিস আমিনা বেগম ছিল, পোস্টার নুর ইসলাম ছিলেন একজন। যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমি বলতেছি বিরতিতে যেতে হবে। আমি ফিরছি বিরতির পর ফিরছি। আপনি যে প্রসঙ্গগুলো তুলছেন সেখান থেকে মাননীয় মন্ত্রীকেও প্রশ্ন করতে চাইবো। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎ রাজকাহনে। মাননীয় মন্ত্রী, বিরতির আগে কাজী ফিরোজ রশিদ এমপি যেটি বলছিলেন সেটিখান থেকেই আসতে চাই যে আগাছা বাঁচতে সময় মতো নিড়ানি দিতে হয়, এই নিড়ানিটা দেওয়া হচ্ছে না কেন? এবং পদ বাণিজ্যের কথাও তিনি বলছিলেন, যারা পদ বাণিজ্যের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, এই প্রশ্নটা আমি আগের অংশেও করছিলাম। শুধু যখন অভিযোগ ওঠে কোনো রকম অপকর্মের, তখন ওই যার বিরুদ্ধে অভিযোগ তাকে ছেটে ফেলা হয়। কিন্তু কার হাত ধরে সেই আগাছা, কাওয়া, মুরগি, হাইব্রিড তারা ঢুকে গেল, সেটি কখনো বের করার উদ্যোগ কোথায়? ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটু কথা বলা দরকার। আমি আজকে ভাবছিলাম যে আমরা পলিটিক্সের অ্যাজ এ হোল একটা একাডেমিক্যালি ডিসকাশনে যাব, এবং আমাকে সেইভাবে ধারণা দেওয়া হয়েছিল। সেই লাইটেই কিন্তু আমি রাজনীতি কি হওয়া উচিত এভাবে আমার অভিমতের কথা বলছি। কিন্তু আমার কাউন্টার পার্ট হয়ে গেলেন আহমদ আজম খান, আমাদের ঘনিষ্ঠজন। তিনি নিয়ে আসলে একেবারে গতানুগতিক, বিএনপি খুব ভালো, আওয়ামী লীগ খুব খারাপ, আওয়ামী লীগের সময় এই হয়েছে, আওয়ামী লীগ দুর্নীতির সয়লাভ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো যখন উনি বলছেন, ওনাকে ওই একটা প্রচলিত শব্দ আছে যে একই কথা শুনিয়া আজ মন্থরার মুখে। উনি যখন এই কথাগুলো বলেন তখন আমি কিন্তু আত্মসমালোচনার জায়গা থেকে কথা বলছি, আমার দলের সমালোচনার জায়গা থেকে বলছি। ওনাকেও কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের ভিতর সব খারাপ লোকরা ঢুকতেছে, আওয়ামী লীগের সময় দুর্নীতি হচ্ছে। ওনাকে মনে রাখতে হবে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে এক নাগাড়ে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়নটা ওনার সরকার, ওনার দলের সরকার আমলে হয়েছিল। ওনাকে অবশ্যই মনে রাখতে হবে যে দুর্নীতির দায় ওনাদের দলীয় প্রধান নিম্ন আদালত, উচ্চ আদালতে কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। দলের দ্বিতীয় প্রধান দুর্নীতির দায়ে এবং খুনের দায়ে নিম্ন আদালত এবং উচ্চতর আদালত, 2 আদালতেই কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। ওনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ওনার দলের অনেক নেতা আছেন যারা দুর্নীতির মামলা শেষ প্রান্তে ট্রায়ালে রয়েছে, অনেক মামলায় তারা ঝুলে আছেন, এবং ওনার যে দলীয় প্রধান তিনিও দুর্নীতি দায়ে এখন বিভিন্ন মামলায় চার্জশিটেড অ্যাকিউজড। আমাদের সমাজে দুর্নীতি হচ্ছে না কথা আমি একবারও বলি না, দুর্নীতি হচ্ছে, কিন্তু দুর্নীতিবাজদের ধরলেই যদি তাদেরকে অপরাধী মনে করার মতো অবস্থা হয়, সেটা হলো আনফরচুনেট। সেটা হলো এরকম, দেখেন দুর্নীতিবাজদের ধরার সময় কিন্তু দৃশ্যমান হয় যে দুর্নীতিবাজদের ধরা হয়েছে। আমরা যদি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আমার দলীয় একটা গুরুত্বপূর্ণ উইং এ ছিল, তাকে গ্রেপ্তার করা না হতো, দলের অনেক ফ্রন্ট অর্গানাইজেশনের নেতাদের বিরুদ্ধে মামলা না হতো, আজকে বিসমিল্লা গ্রুপ বলেন, হলমার্কস বলেন, ডেস্টিনি গ্রুপ বলেন, বিভিন্ন গ্রুপ, এদের গ্রেপ্তার করা সহ বিভিন্ন আইনের আওতায় যদি এদের আনা না হতো, আমাদের দলের নাম ব্যবহার করা একজন মহিলা সহ অন্যদেরকে গ্রেপ্তার করা না হতো, বিচার করা না হতো, তাহলে কিন্তু এগুলো দৃশ্যমান হতো না। দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা দলের ভিতরের লোক করুক, বাইরের লোক করুক, সকলকে করা হচ্ছে। এখন একটা কথা যদিও একটু খারাপ শোনায়, বাস্তবতা কিন্তু দুর্নীতি যারা করেন তারা কিন্তু এমন একটি সিন্ডিকেট থাকে যে দুর্নীতিবাজদের ধরতে গেলে আপনার মাথায় ঘোল ঢেলে আপনাকেই দুর্নীতিবাজ বানিয়ে দেবে। আর বিরোধী দল যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গায় না থাকে তাহলে বলবে এই যে দুর্নীতিবাজদের ধরছে, এই তো দুর্নীতি হচ্ছে। এখন অতীতেও কিন্তু দুর্নীতি হয়েছে, বিএনপি আমলে কতটা দুর্নীতিবাজকে ধরা হয়েছে। দেশের ভিতর 10 ট্রাক অস্ত্র আসা ব্যক্তিদের কি গ্রেপ্তার করা হয়েছিল? হয়নি। জঘন্যতম একটা হত্যাকাণ্ড 21 আগস্ট 2004-এর খুনিদের কি ধরা হয়েছিল? হয়নি। বরং তাদের সেভ করার জন্য যা কিছু করার সেটা করা হয়েছে। দেশের ভিতর জঙ্গিদের উত্থান, এটা অপরাধ ছিল, এটা এক প্রকার দুর্নীতি, তাদের কি ধরা হয়েছে? না, তাদের ধরা হয়নি। তাদেরকে উৎসাহিত করে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগে যোগদানের কথা বলছেন, হ্যাঁ আমি তো, যেটা কাজী ফিরোজ রশিদ, সিজন পলিটিশিয়ান, ছাত্রলীগ থেকে শুরু করে ক্যারিয়ার অনেক ত্যাগ স্বীকার করে এখানে আসছেন, তিনি আমার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আওয়ামী লীগে কিন্তু রাজনীতি যারা করার মানসিকতা সম্পন্ন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে। আর বিএনপিতে কি হয়েছে? হালুয়া রুটির জন্য কে চাইনিজ রাজনীতি করতেন, শ্রেণী শত্রু খতম করতেন, নকশাল, আসেন আপনি আমার এখানে ঢোকেন। কে বিভ্রান্ত জাসদ করতেন, আসেন আমাদের এখানে ঢোকেন। আওয়ামী লীগ থেকে সিটকে পড়া 2-4 জন আসেন, এখানে হালুয়া রুটির আছে, আমাদের এখানে আসেন। মুসলিম লীগ করা ব্যক্তিরা আসেন। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রক্রিয়ার ভিতর বিএনপি তো সেটা একটু অতীতের কথা, এখন যা দেখছি সেটা তো সেই রকমই অনেকটা, যে যার হালুয়া রুটির ভাগ নিতে এখন আওয়ামী লীগে আসেন। আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে যাদের পদ বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কি ব্যবস্থা নিচ্ছে সেটি। এবং আপনি যেহেতু দুর্নীতির কথা বলছেন, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে মন্ত্রী এমপিদের সম্পদের হিসেব দিতে অসুবিধা কি, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনারা কি স্বপ্রণীত হয়ে সম্পদের হিসেব দেবেন? কারণ আমরা কিন্তু সেই যখন নির্বাচনের আগে হলফনামায় সম্পদের হিসেবের গরমিল নিয়ে একটা হাস্যরস তৈরি হয়েছিল, নিশ্চয়ই সেই সময়ের কথা মনে আছে মাননীয় মন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে মনে করি মন্ত্রী এবং এমপি যারা হন তাদের সম্পদের হিসাবটা অবশ্যই সামনে আসা উচিত। কারণ তার বৈধ আয় থেকে কি আসলো, অনাকাঙ্ক্ষিত আয় থেকে কোথা থেকে আসলো, যে আয়ের কোনো ব্যাখ্যা নাই সেটা কোথা থেকে আসলো, সে বিষয়গুলো সামনে আসা উচিত। আমি আমার পার্টির সাধারণ সম্পাদকের মতের সঙ্গে একমত। এবং আমি মনে করি যে সকল ব্যক্তিদেরকে, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের দলের ভিতরে নিয়ে আসা হয়, সেই ব্যক্তিদের যার প্রশ্রয়ে আশ্রয় আসেন, তিনি মাদক সেবী হন, তিনি অন্য দলের গুপ্তচর হন, তিনি অনৈতিকতার সঙ্গে জড়িত হন, সেই ব্যক্তিরা কার সাহায্যে আসলো তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে নাগরিক হিসেবে আমরাও শুনছি দিনের পর দিন ধরে কিন্তু নেওয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী এক লাইনে বলবেন যে আপনি কি মানে এই নজির সৃষ্টি করতে চাইবেন যে জনসম্মুখে সম্পদের হিসেব দিয়ে? আমি কাজী ফিরোজ রশিদ এমপির কাছে ওই প্রশ্ন আসবো, যেহেতু মন্ত্রী এমপিদের কথা ওবায়দুল কাদের বলছেন। দেখুন, আমার যে সম্পদ, আমি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার ছিলাম, আমি মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পূর্বে আমি 60,58,000 টাকা ট্যাক্স দিয়েছি। আমি গর্ব করে বলতে পারি যে আমার মতো অর্ডিনারি লয়ার এত টাকা ট্যাক্স বোধহয় অনেকে দেন না, আমি 60 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছি। আমার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির পরে আমার কি সম্পত্তি বেড়েছে, আমি 1 ইঞ্চি কানা কাপড় কোথাও না রেখে ট্যাক্স ফাইলে দিয়েছি। আমার 1600 টাকায় 1600 টাকায় কেনা সম্পত্তির হিসাবও আমি ট্যাক্স ফাইলে দিয়েছি এবং সোর্স অফ ইনকাম সেখানে মেনশন করেছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এরকম স্বচ্ছতা আমরা একটু দেখতে চাই অনেকের কাছ থেকে, এরকম স্বচ্ছতা আমরা হয়তো জানতে পারি না হলফনামায় গরমিলের বিষয়টা। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনিও কি এই বিষয়ে একটু বলবেন? আপনারা স্বপ্রণোদিত হয়ে সম্পদের হিসাবটা দেখাবেন কিনা স্বচ্ছতা নিশ্চিতের জন্য এবং অন্যদেরকেও এই বিষয়ে মানে স্বচ্ছ হবার জন্য? স্বচ্ছতা যেটা, এইটা কোথায় আছে আমি জানি না। এখন সমরেজা সাহেব উনি নিজেকে বললেন, আমরা তো সার্বিক নিয়ে আলোচনা করতেছি, ওনার ব্যক্তিগত নিয়ে আলোচনা। উনি প্রশ্ন করছেন সেই জন্য, আমাকে প্রশ্ন করছেন সেই জন্য। সার্বিক নিয়ে আলোচনা করতেছি যে এটা হয় করুন একজনে। বহু ব্যবসায়ীরা আছে যারা দল করে, তারা প্রতি বছর যে পরিমাণ ট্যাক্স দেয় আমরা তা আয়ও করি না। কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, এরকম আছে। তারা বৈধ পথে ইনকাম তো কোনো অপরাধ না, কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে ব্যবসা নাই, বাণিজ্য নাই, টিন নাম্বার নাই, হঠাৎ করে একদিনে সবকিছু মালিক হয়ে গেলাম, এইখানে একটু প্রশ্ন জাগে। হঠাৎ করে একদিনের টেলিভিশন মালিক হইলাম,
একটা রেডিওর মালিক হয়ে গেলাম, একটা ব্যাংকের মালিক হলাম, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হলাম, স্টক এক্সচেঞ্জের মেম্বার হয়ে গেলাম। তা আমি তো আজকে স্টক এক্সচেঞ্জে 50 বছর মেম্বার। আমার, হ্যাঁ 50 বছর হয়ে গেল আমার, 48 বছর। তা আমরা পরবর্তী সময় দেখলাম যে আইলো আর গেল, এই মেম্বার হয়ে যাচ্ছে, ব্যাপার কি হয়ে গেল। ক্ষমতা আসলে যে কত কি হওয়া যায় সেটা পরে দেখলাম যে ব্যাংকের মালিক হওয়া যায়। ব্যাংকের যেদিনকে মালিক হলো তার আগের দিন তার টিন নাম্বারও ছিল না, এরকম লোক মালিক হয়েছে। কেউ চ্যালেঞ্জ করেন না, চ্যালেঞ্জ করলে তো আমরা নাম বলতে হয়, ওইটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তাই আমি ওইগুলো বলতে চাই না যে এইগুলো বন্ধ হওয়া কখনো কখনো তো বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে হবে, তাদেরকে তো বিব্রত করতে হবে যারা আসলে দুর্নীতি করে উঠে যাচ্ছেন উপরের দিকে, এবং আপনাদেরকে নিশ্চয়ই এগিয়ে আসবেন, আপনারা সামাজিক চাপও যেন তৈরি হয়, যেন সবাইকে প্রকাশ করে, যেমনটি ওবায়দুল কাদের বলছেন। আসবো আবার আপনার কাছে আমি জনাব আহমেদ আজম খান আপনার কাছে একটু এই অংশে অল্প করে শুনি। আমি 1 সেকেন্ডে বলে যাচ্ছি যে আপনারা টেলিভিশনাররা আমাদের এই যে রাজনীতিবিদদের এনে একে অপরের বিরুদ্ধে বলান, আজ পর্যন্ত কোনো আমলাকে আনছেন যে কেটা কি করে, কার বেতন কত, কেউ কে কত ট্যাক্স দিচ্ছে, কার সম্পদের পরিমাণ কত? দেবেন না, কারণ তাদের সম্পদ দেশে না, বিদেশে আছে। সেখানে পাঠালি কাউকে যে পাঠাবেন তো আর এক আমলাকে দেখতে, সে যে ওখানে আরেকটা লেগে বসে থাকে, কিরা কত করে এই দেশে এগুলো জানা আছে। আপনারা আমাদের রাজনীতিবিদদের চরিত্র করেন, আপনারা আওয়ামী লীগ আনবেন বিএনপির বিরুদ্ধে, বিএনপির আনবেন জাতীয় পার্টির বিরুদ্ধে, আমরা একে অপরের বিরুদ্ধে বলে যাব। একজন ক্ষমতা আসলে আরেকজনকে জেলে ঢুকাবো। এই যে সবাই যা বলতেছেন যে বিএনপির বিরুদ্ধে এত মামলা, আমাকে একটা বিরতিতে যেতে হবে। গাজী ফিরোজ হোসেন পি আহমেদ আজম খানের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আমলাদেরকে সুবিধা দিতে আইন পাস তো আবার আপনারাই করেন সংসদে বসে, সেই বিষয়টি আমরা গতকালও আলোচনা করছিলাম। আমি একটা বিরতির পরে ফিরে আসি। আহমেদ আজম খান আপনার কাছেও ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহরে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি প্রথম অংশে যা বলছিলেন সেখানে যে প্রশ্নটি করছিলেন তার সাথে সাথে নতুন প্রশ্নও করতে চাই আপনার কথা থেকেই, যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের সময় আমলারা দায়িত্ব পাচ্ছে, ব্যবসায়ীরা রাজনীতি করছেন এবং লুটপাটের ভাগী দেওয়ার হতে সুবিধাবাদীরা। আওয়ামী লীগে না হয় সুবিধাবাদীরা আছে, বিএনপিতে কি অসুবিধা এখন? কেন বিএনপি মহাসচিব বলছেন রাজনীতিবিদ যে এখন রাজনীতিতে নেই? আপনারা কোথায় আছেন তাহলে? আপনাকে ধন্যবাদ। আমি বেশ কয়েকটি বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। রেজাউল করিম বলছিলেন যে আজকের আলোচনাটা আদর্শিক হিসেবে নিতে চেয়েছিলাম, আজম ভাই মাঝখান থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন, এই জন্য আমাকে জবাব দিতে হয়। দেখুন, যে আওয়ামী লীগের মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিজে বলেছেন যে দুর্নীতির সাগর বয়ে যাচ্ছে, সেই আওয়ামী লীগের মন্ত্রী যদি বলেন যে একমাত্র আওয়ামী লীগই ত্যাগ স্বীকার করে, তখন তো আর সত্যি কথাটি না বললে হয় না। এখন আপনি বলেছেন যে হাওয়া ভবন কি দুর্নীতি নয় বা খাম্বা কি দুর্নীতি না, এই প্রশ্নটা করবার জন্য আপনাকে ধন্যবাদ। এই জবাবটা আমি দিতে চাই। হাওয়া ভবনের দুর্নীতির কথা তখন এত প্রচারিত হয়েছে, এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। যদি জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তই না থাকতো, গত 15 বছরে হাওয়া ভবনের একটি দুর্নীতিও এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। অর্থাৎ ওই চক্রান্ত যে জিয়া পরিবারকে কিভাবে ছোট করা যায়। আর আপনার খাম্বার কথা বলেন, 5 বছরে খাম্বা কাজ করেছে 79 কোটি টাকার, 79 কোটি টাকার কাজ করেছে। আর অনেক বড় বড় লোকেরা বলে থাকেন, ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনও বলেছিলেন যে 13,000 কোটি টাকা খাম্বা লুট করেছে। কাজ করেছে 79 কোটি টাকা, আর 13,000 কোটি টাকা লুট হয়ে গেল। এই যে কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এগুলো আপনি বলছেন, তাহলে যেগুলো প্রমাণিত হয়েছে সেগুলো আপনারা মানেন? মানি লন্ডারিং এর জন্য যে আপনাদের দলের শীর্ষ নেতা বা দুর্নীতির দায়ে শীর্ষ নেতা যে প্রমাণিত হয়ে যেটি কথা বলছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম এমপি। জি, আমি রেজাউল করিমের বক্তব্য শুনেছি। উনি বলেছেন যে বিএনপি 3 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন। হয়তোবা উনি বাংলাদেশে ছিলেন, ওনার মনে নেই, অথবা রাজনৈতিক দায়িত্বের কারণে বিষয়টাকে উনি এড়িয়ে গেছেন। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু 2001 সালের অক্টোবরের আগেই জুন মাসে টিআইবি বলে যে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ব চ্যাম্পিয়ন রেখে যাওয়ার পরে
বিএনপি পরবর্তী 3 বছরে একটু একটু করে কমিয়েছে দুর্নীতি, কাজেই সেটা বিএনপির দুর্নীতি না, সেটা আওয়ামী লীগের চ্যাম্পিয়ন দুর্নীতি কমিয়েছে। আর আরেকটা কথা হলো যে দলীয় প্রধান এবং উপপ্রধান দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত। হ্যাঁ, দলীয় প্রধানের দুর্নীতির মামলা এবং উপপ্রধানের দুর্নীতি মামলার প্রত্যেকটা শুনানিতে আমি ছিলাম, কোনো প্রমাণ হয়নি, একেবারেই ফরমায়েশি রায়। ওই যে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে বলতাম না যে ক্যাঙ্গারু কোর্ট, সেই রকম ফরমায়েশি রায়ে তারা এখন সাজাপ্রাপ্ত। কোনো দুর্নীতির প্রমাণ হয়নি। ও দলীয় উপপ্রধানকে বিচারিক আদালত সম্পূর্ণ যখন খালাস দিয়ে দিলেন, তখন সেই বিচারিক আদালতের জজ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই হলো বাংলাদেশের আদালতের অবস্থা। আর উনি জঙ্গিদের কথা বলেছেন না, জঙ্গিদের প্রথম বিচার বিএনপি সরকারের আমলে হয়। কাজেই এগুলো বলে লাভ নেই। বিএনপির যদি একটা একটা করে আপনি দেখেন, তাহলে আলোচনা করলে বেরিয়ে আসবে সবকিছুই চক্রান্তের, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল, আর কিছু নয়। আজকে বিএনপি চেয়ারপারসনকে যা প্রমাণ হয়নি ষড়যন্ত্র, এরকমই একটা বিষয় মনে হচ্ছে। কাজী ফিরোজ এমপি, একটু আপনার কাছ থেকে শুনি যে আহমেদ আজম খান, আপনি কি শেষ লাইনটি বলে শেষ করুন তাহলে। জি, আমি শেষ লাইনটা এই বলবো, আপনি বলেছেন যে বিএনপি তাহলে কি করছে, বিএনপি কেন বলছে যে রাজনীতি নেই। বিএনপি রাজনীতি করতে চায়, এদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এদেশে ভোটের অধিকার নেই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ভোটারবিহীন সরকার, ভোটারের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যে কারণেই বিএনপি রাজনীতি চায় কিন্তু করতে পারছে না সরকারের কারণে। আমি বিএনপি তখন ক্ষমতায়, মান্নান ভূঁইয়া সাহেব আমার খুব ঘনিষ্ঠ লোক, খোকা তো আমার বন্ধু মানুষ। তা আমি মান্নান ভূঁইয়া সাহেবের রুমে গেছি সচিবালয়, বলে যে ফিরোজ ভাই একটু বসেন, আমরা একসাথে চা খাবো। তখন ঠিক আছে। এর মধ্যে এসে হুড় ঢুকলো মামুন সাহেব। তখন দেখি যে লোকজন বেশি, আমি উঠি, না না আপনাকে বসেছি চা খাইতে। এই মামুন কি আছে? না, এই যে এখন জেলে আছে বোধহয়, না আপনার ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, লজ্জার কিছু নাই। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সে এখনো প্রকৃত ব্যবসায়ী। তাই আমাকে বললো যে, মান্নান ভাই বললো যে দেখেন এদের যন্ত্রণায়, এরা জীবনে রাজনীতি করে নাই, এরা এখন রাজনীতি করে, এরা যা বলে আমাদের তাই শুনতে হয়। আপনাকে বসাইছি ওই জন্য, চা খাওয়ার জন্য না। সেই জন্য আপনাকে বসাই রাখলাম কিছুক্ষণ, যে আপনি দেখেন যে এরা কি এটা করে। আর একদিন বসা হোম মিনিস্টার সাহেব আলতাফ হোসেন সাহেব, ইয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী অত্যন্ত ভালো লোক, লেখাপড়া জানার লোক। সেইখানে বসা একজন নেতা, এখন আপনাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য, ঢুকে বলল, চেয়ারে বলেই সব ভুলে যান, আমি পাঠাচ্ছি 6 জনের নাম সাব ইন্সপেক্টরে, আপনি 2 জনকে দিচ্ছেন। দল আমরা চালাইনি, আপনি চালান, আপনি এনে বসেছি কিনা আপনাকে। আলতাফ হোসেন সাহেব খুব বিব্রতকর অবস্থা। জি, কাজী ফিরোজ এমপি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে এই অবস্থা। অনেক ধন্যবাদ কাজী ফিরোজ এমপি। শেষ 1 মিনিট আমি মাননীয় মন্ত্রীকে শুনি। মাননীয় মন্ত্রী, আমার কথা যে যখন ক্ষমতা কাজী ফিরোজ এমপি, ধন্যবাদ আপনাকে। 1 মিনিট আমি মাননীয় মন্ত্রীকে দিই, একটু শুনি। মাননীয় মন্ত্রী, মামুন শব্দ উত্থান ঘটে, এমন লোকদের উত্থান ঘটে ক্ষমতা থাকে, ক্ষমতা দেখবেন এখন কেউ নাই। একটু সময় দেবেন, শেষ মিনিটে একটু কথা শুনি। মাননীয় মন্ত্রী, আপনি বলুন। এখন আপনার সাথে কয়জন আছে? আপনার সাথে সেই মামুনরা আছে, তারা যেখানে আছে তারা সেখানে আছে। আপনার সাথে ওই পয়সা যখন বিএনপি আমলে বানিয়েছে, একজনও নাই। আপনার জন্য শেষ কয়েক সেকেন্ড। আমি একটু বলি, ফিরোজ ভাই শেষ হয়ে যাচ্ছে তো স্লটটা। একটা হলো, আমরা চাই রাজনীতি সৃজনশীল হোক, রাজনীতির গুণগত মান আসুক, রাজনীতিবিদরা রাজনীতি করুক, সেটাকে যত বেশি আমরা নার্সিং করতে পারি ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে ক্যাটাগরিক্যালি, তার বক্তব্যটা আমি শুনেছি লাইভ, তিনি বলছেন রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই। কতটা ব্যথা ভিতরে থাকলে একটা পার্টির সেক্রেটারি জেনারেল এই অবস্থায় বলেন, উনিও বুঝতে পারছেন রাজনীতি ওনার হাতেও নাই। আর আজম ভাই বললেন যে একটা অর্গানাইজেশন বলছে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কোন অর্গানাইজেশন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই জাতীয় কথা বলেন। সময়টি শেষ হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আহমেদ আজম খান, ধন্যবাদ কাজী ফিরোজ।